আমি প্রতিদিন আমার দাদার বাড়িতে যেতাম। আমার বড় দাদা বিয়ে করে আলাদা বাড়িতে চলে গেছেন। আমার বৌদি দেখতে খুব সুন্দর। আমি প্রথম দেখাতেই উনার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু আপন দাদার স্ত্রী, কী করব, নিজের লোভকে সামলে রাখতে হলো আমাকে। একদিন রাত ৮টার সময় দাদা আমাকে ফোন করেন। দাদা বিজনেস করতেন, প্রায় সময় কাজের জন্য বাইরে থাকতে হতো। একদিন ফোন করে বলেন, শরীফ, তাড়াতাড়ি তুই তোর গাড়িটা নিয়ে আমাদের বাড়িতে যা। আমার ছেলে খুশবুর ভীষণ পেটে ব্যথা হচ্ছে। এই কথা শুনে রাত ৮টার সময় আমি আমার দাদার বাড়িতে চলে যাই। গিয়ে দেখি সত্যি সত্যি খুশবু পেটে ব্যথায় চটফট করছে। বৌদিও আমি খুশবুকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে, এটা গ্যাসের সমস্যা, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তার খুশবুকে একটা ইঞ্জেকশন দেন ও কিছু ঔষধ দেন খাওয়ানোর জন্য। আমার নিজের একটা কার ছিল, সেই গাড়িটা নিয়ে খুশবুকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের চেম্বারে থাকাকালীন খুশবুর পেটে ব্যথা সেরে যায়। আমার ভাতিজার বয়স ৫ বছর। ডাক্তার বলেন, ওকে একটু বিশ্রাম নিতে দাও, এখন কিছু সময় বাচ্চাটা ঘুমাতে, তারপর সম্পূর্ণভাবে পেটে ব্যথা সেরে যাবে। আমি আর বৌদি খুশবুকে নিয়ে বাড়িতে চলে যাই। গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড় করাই, দেখি পুরো বাড়ি অন্ধকার, কারেন্ট চলে গিয়েছিল। বৌদি বলেন, শরীফ, তুমিও ভেতরে এসো। বৌদি আমাকে নাম ধরে ডাকতেন, কারণ আমরা ভাবি নাম ধরে ডাকাতে সব থেকে বেশি ভালোবাসা থাকে। তখন আমি খুশবুকে খুলে নেই, ও ঘুমিয়ে পড়েছিল। বৌদি নিজের মোবাইলের লাইট অন করে ভেতরে যাই আমরা। খুশবুকে শুইয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম। মনে মনে ভীষণ আফসোস হচ্ছিল আমার, কারণ আজ রাতটা পুরো বাড়ি ফাঁকা। বৌদি যদি এই রাতটা আমাকে দিত, তাহলে কতই না ভালো হতো। আমি তখন বলি, বৌদি, আমি চলে যাচ্ছি। এই কথা শুনে বৌদি বলেন, এত তাড়া কিসের, বসো, চা খেয়ে যাও। বসার একটু সুযোগ আমি পেলাম। বৌদি রান্নাঘরে যান চা বানানোর জন্য। আমিও বাথরুমে যাই, হাত মুখ ধুয়ে ঘরে আসি। বৌদির পাশে রান্নাঘরে গিয়ে দাঁড়াই আমিও। বৌদি বলেন, বেডরুমে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। আমিও বৌদির কথায় ওদের বেডরুমে গিয়ে বসি। একটু পর বৌদি আমার জন্য চা নিয়ে আসেন। দাদার সাথে ফোনে কথা বলতে বলতে আমার হাতে চা দেন। ফোনটা কেটে আমাকে বলেন, তোমার দাদা বলেছেন আজ রাতে বাড়িতে আসতে পারবেন না। রাতে যদি আবার খুশবুর কোনো অসুবিধা করে, একা বাড়িতে আমি কী করব? সেজন্য তোমার দাদা বলেছেন, তোমার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে আজকের রাতটা আমাদের বাড়িতে থেকে যাও। গেস্ট রুম ফাঁকা আছে, এখানে শুয়ে পড়ো। খুশবুর যদি কোনো অসুবিধা না করে, তাহলে সকালে চলে যাবে। বৌদির এই কথা শুনে আমি তো পুরো আকাশ ছুঁয়ে ফেলার অবস্থা, কারণ এত লম্বা একটা রাত আমার হাতে। যেভাবেই হোক বৌদিকে আমি ঠিক মানিয়ে নেব, কারণ আমি দেওর, আর অনেক বৌদিরা আছে যারা দেওরের প্রেমে হাবুডুবু খায়। যেভাবেই হোক বৌদিকে আমি মানিয়ে নেবই। কিছুক্ষণ পর বৌদি আমাকে বলেন, খাবার খেয়ে নাও। তখন রাত 10টা বাজে। রাতের খাবার শেষে আমি গেস্ট রুমে চলে যাই। বৌদিও শুয়ে পড়েন খুশবুর পাশে। রাত যখন 11টা বাজে, আস্তে আস্তে আমি আমার ঘর থেকে বেরিয়ে আসি। তখনও কারেন্ট আসেনি, পুরো ঘরটা অন্ধকার ছিল। বৌদির কাছে এসে বিছানার উপর বসি। আস্তে আস্তে বৌদির পেটের উপর আমার হাতটা রাখি। বৌদি চমকে উঠে আমাকে বলেন, শরীফ, এ কি, তুমি এই সময় এখানে কি করছো? তখন আমি বললাম, বৌদি, তুমি তো নিশ্চয়ই জানো যে এই সময় আমি তোমার পাশে কি করছি। অনেক আগে থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। একদিন তোমাকে বলেছিলামও, কিন্তু তুমি আমার কথাতে কোনো গুরুত্ব দাওনি। আজকের রাতটা দয়া করে আমাকে সরিয়ে দিও না, কারণ আমার মনে হয় ভবিষ্যতে কখনো এমন রাত আমাদের কাছে আর আসবে না। সেজন্য আমি জীবনের প্রথমবার কোনো মেয়ের কাছে আদর খেতে চাই। তখন বৌদি বলে, তোমার দাদা যদি এইসব কিছু জানতে পারেন, তাহলে আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবেন। সঙ্গে সঙ্গে তোমাকেও আস্ত রাখবেন না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। হ্যাঁ বৌদি, আমি জানি, কিন্তু আমরা না বললে দাদা জানবে কি করে? বলো না বৌদি, সময় দেবে। যদি মানা করো তাহলে এক্ষুনি আমি বাড়ি থেকে চলে যাব, আর ভবিষ্যতে কখনো তোমাদের বাড়িতে আসবো না। আমার এই মুখটা তোমাকে দেখতে হবে না। তখন বৌদি বলেন, ঠিক আছে, যদি তোমার দাদা জানতে না পারেন, তাহলে আমি রাজি। হায় হায়, বৌদির এই কথা শুনে আমি খুশিতে আত্মহারা।
এত খুশি জীবনে আর হইনি, কারণ সব দেওরের ক্রাশ তাদের বৌদি। এরপর ইচ্ছে মতো অন্ধকার করে বৌদির সাথে মজা নিলাম। বৌদি বলেন, অনেক ভালো লাগলো তোমার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু দেখো এই কথাটা যেন তোমার দাদা কোনোভাবেই জানতে না পারেন। আমি বললাম, বৌদি আজ হয়তো বা আমাদের দুজনের শেষ রাতও হতে পারে, কারণ ভবিষ্যতে কখনো একে অপরের সঙ্গ পাবো কিনা জানি না। সেজন্য আমি চাই আমি যা বলবো তুমি আমার কথাটা শুনো। এই একবারে আমার কিছুই হবে না, সেজন্য আমি চাই আমাকে তুমি আরো সময় দাও, কারণ তুমি একেবারে ফাঁকা ফলের মতো, যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে, মুখটা সরাতেই চাইবে না। এই বলে বৌদিকে আবার এক রাতের মধ্যে ছাড়বার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বৌদি বলে, আজ রাতটা সারা জীবন মনে থাকবে। তখন আমি দাদার বাড়ি থেকে চলে আসি, কারণ কেউ যদি দেখে যে পরের দিনও আমি দাদার বাড়িতে আছি, তাহলে সবাই খারাপ ভাববে আমি চুরি করেছি, সেজন্য আমার মনে ভয়ও আছে। এরপর থেকে কেমন যেন বৌদির উপর একটা মায়া জেগে উঠলো। প্রতিদিন একবার না দেখলে আমার মনে শান্তি আসতো না। কিছুদিন পর আমাকে প্রবাসে চলে যেতে হলো। যাওয়ার সময় বৌদি ভীষণ কান্নাকাটি করেছিল। প্রবাসে আসার পর বৌদির সাথে আর কথা হয়নি। এখানে আসার 3 বছর হয়ে গেছে। হয়তোবা বৌদি সেই সমস্ত রাতের কথাগুলো ভুলে গেছে, কিন্তু আমার মনে হয় সেই রাতটা গতকালের। বৌদির সাথে খারাপ করেছি সেটা আমি জানি, নিজের বড় দাদাকে ধোঁকা দিয়েছি আমি, কিন্তু একটা মেয়ে যখন একা সামনে থাকে তখন তাকে কাছে না পাওয়াতে ভীষণ কষ্ট লাগে। সেটা ভালো তখনই মনে আসে না, কাজটা করে ফেলার পর তখনই মনে হয় যে আমি এটা ভুল করেছি। মানুষ খারাপের দিকে অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়, কিন্তু ভালো রাস্তায় ফিরে আসতে অনেক সময় লেগে যায়। আর খারাপ সময়টা ভেবে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। এই কথাটাই ভাবে যে কেন করলাম এমন, আর একদিন না একদিন এই পাপের ফল নিশ্চয়ই ভোগ করতে হয়। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।